এত রাতে এখন ওখানে যাবার কি দরকার? জায়গাটা ভালো নয়, দিনের বেলা দিয়ে তেমন লোকজন যায় না, আর তুই বলছিস এখন যাবি? ননি বারান্দায় পায়চারি করছিল, সেখান থেকেই বলল, ভূতের ভয় আমার নেই, তাছাড়া এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে আমার আজকাল মোটেও সদ্ভাব নেই। বাড়ি নিয়ে মামলাটাই এর কারণ। ও মামলায় আমি জিতেছি, তারপর থেকে রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গাঁয়ে চলে এসেছিল। কদিন আগে হঠাৎই ওর ওই চিঠিটা পেলাম। ওই তো তোর টেবিলে ওটা আছে, দেখ না, পড়ে দেখ না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, খুলে পড়ল। একটা অদ্ভুত চিঠি। ননি, বন্ধু ছিলি, মিথ্যা মামলা জিতে শত্রু হলি। তোর তো খুব সাহস শুনি। আয় না আমার কাছে, মরতে বসেছি, এই অসুখ সারবার নয়। মরার আগে তোর সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে, ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী বীর পুরুষ। আরে আমার আপত্তি বাড়িটা নিয়ে। চক গোবিন্দপুরের ভবদুলাল ভবন, ওখানে তো মানুষ থাকে বলে শুনিনি। তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজনরা ওটা নিয়মিত দেখাশোনা করে। তা রঘুরা তো ও বাড়িতে থাকে না, বিশাল খালি বাড়িটা তালাবন্ধ হয়েই পড়ে আছে। ভূতের বাড়ি বলেই সবাই জানে ওখানে। ওখানে ও তোকে গুম করতে পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো, হাত ঘড়ি দেখে বলল, চলি রে, বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখন রওনা দিলে 7টা নাগাদ নিশ্চয়ই পৌঁছাবো ওই গুন্দুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে, নয়তো ভয় দেখাবে, হয়তো বা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখে নিতেও চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, কিন্তু তোর গোয়ারতুমির কোনো মানে হয় না। মামলার পর তো মুখ দেখা দেখিও বন্ধ তোদের দুজনার। তারপরে যখন তোকে আসতে লিখেছে এরকম ভাষায়, তখন তোর বোঝা উচিত মুখোমুখি দেখাটা তেমন আনন্দের হবে না। তবুও যদি যেতে চাস তো কাল সকালে যাস, রাতেই যেতে হবে তার কি মানে আছে? কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারই বন্ধু। বলল রঘুর নাকি ভীষণ অসুখ, কেমন আছে তাও জানে না। তবে রঘুরা তো এই বাড়িতে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে মনে ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীর পুরুষ বলে ঠাট্টা করেছে, এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরল ননি। কোনো দিকে না তাকিয়ে বলল, স্টেশনে নেমে তোর কথা মনে পড়লো, তাই দেখা করে গেলাম। এর সঙ্গেও বাড়ি যাওয়ার কোনো সম্বন্ধ নেই প্রসন্ন, চলি। বলে ননি বার হয়ে গেল। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলেছিলাম বাবু, কেউ থাকে না এখানে। ওই দেখুন, কেউ সাড়াও দিচ্ছে না, কোথাও তো আলোও জ্বলছে না। আপনি কি নামবেন? হ্যাঁ? তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। সত্যি কোথাও আলোর দেখা নেই। রঘু ওকে এখানে এসে দেখা করতে বলেছে, কিন্তু ও তো লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তো ওর নিজের গ্রামের বাড়িতে থাকাই সম্ভব। সেখানেই যাবে নাকি ও এখন? এ গায়ে ও এর আগে কখনো আসেনি। প্রসন্ন এখানে এসেছে এর আগে কয়েকবার। কলকাতায় প্রসন্ন আর রঘু ওর সঙ্গে একই কলেজে একই সঙ্গেই পড়ত। রঘু আর ও একই পরিবারের শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশেই বাস করেছেন। অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। গ্রামের সম্পত্তির মূলধনে চড়ে কলকাতাতেও কিছু সম্পত্তি করেন তিনি। সেই সম্পত্তির কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকরা। তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাঁধে। মামলা চালু করেছিলেন ননির বাবা রঘুর বাবার অন্যায় দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হল রঘু আর ননির আমলে। দু পক্ষের কর্তারা তখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে এসেছিল রঘুর কাছে।
আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাবি ঠিক করেছিস? কেন? এই বাড়ি তোকে ছাড়তে হবে না। তোর উকিলকে বলে এই বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিচ্ছি, তাহলেই তো ঝামেলা মিটবে। না, ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল। ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল প্রথম। বাবু, তাহলে গ্রামে ওদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও তো আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি, তখনই অন্ধকার বাড়িটার নিচে তলা থেকে একটা ডাক শোনা গেল। একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা। কে? ননি এসেছিস নাকি? আরে আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? হে যে রঘুর গলা, তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভিতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে দাঁড়ালো। ব্যঙ্গ করে বলল, অন্ধকার দেখে ভয়ে পালাচ্ছিলি নাকি রে সাহসী পুরুষ? আমি তো তোকে এখানেই আসতে লিখেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝখান দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকারে কিছু দূর দূর পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় না রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিলাম। তোদের এখানকার বাড়িতে আলো নেই কেন? এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে ওপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি। বেশ নিশ্চিন্ত হয়ে বলল, না না, কি বলবে? তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভিতরে চল। আলো জ্বালবি না? আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ এখনই আলো এসে যাবে। আয় ভেতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকি সঙ্গে সঙ্গে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ লাগলো ওর, যেন এই ঘরের দরজা জানালা বহু দিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। পিছনের দিকে একবার ঘাড়টা ঘোরালো রঘু। হেসে বলল, কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীর পুরুষ? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না রে। এই ঘরের দরজা জানলাগুলো কি সব বন্ধ নাকি রে? মোমবাতি নেই? জাল না। উফ, আমার অসুবিধে হচ্ছে। তখনই দড়াম করে আওয়াজ তুলে পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরটি অন্ধকারে ডুবে গেল। অবাক ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? ওহ, আলো না হলে এগোবো কি করে? আলো তো জ্বলবে না রে বীর পুরুষ। এ বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, লণ্ঠন। এমনি এগিয়ে চল, আমরা উপরে যাব। কি পাগলের মতন বকছিস? এ বাড়ি তোদের নিজেদের বাড়ি। এর আনাচে কানাচে তোর চিনা। অন্ধকারেও চলতে পারিস, আমি নতুন। শেষে কি ঠোক্কর খেয়ে ঠ্যাং ভাঙবো? মোমবাতি বা লণ্ঠন আন। বলে অন্ধকারী হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? কি মুশকিল! আরে অন্ধকারে আমি যে সত্যি কিছু দেখতে পাচ্ছি না। ওফো, আলোর ব্যবস্থা নেই এখানে। না, চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্য দিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারল ননি ওটা ভিতরের বাড়িতে যাবার দরজা। ছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকল, আয় আমার সঙ্গে। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে স্বস্তি বোধ করল ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে ও অবাকই হয়ে গেল। ভিতর বাড়িরও কোথাও কোনো আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠা সিঁড়িটা অন্ধকারের মাঝে আরও অন্ধকার হয়ে আছে। সেদিকে এগোলো রঘু। আয় বীর পুরুষ আয়, দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেখানে সবাই তোর জন্য অপেক্ষা করছেন। আয় আয় আয়। এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি। তাহলে? থাকেন সবাই, ওপরে গেলেই তো তাদের দেখতে পাবি। তারা তো তোর জন্যই অপেক্ষা করে আছে। তুই আমার এত বড় বন্ধু,
তোকে তো সবাই আদর যত্ন করবে রে। ওর গলার স্বরে ব্যঙ্গের ঝাঁঝ। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ এই ব্যাপারে আমার তেমন দোষ ছিল না। মিছে কথা বলিস না ননি, ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখন ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি মামলার ব্যাপারটা নতুন করে মিটিয়ে ফেলতে। উঠায় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। বাঁক ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ একটানা অন্ধকারে থেকে অন্ধকার ওর চোখে অনেকটাই সয়ে গেছে। ও দেখল দোতলার টানা বারান্দার একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটা দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং। ওদিকে নিচে বোধ হয় বাড়ির ভিতরের উঠোন। রঘু বারান্দায় উঠে গেছিল। থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। তুই কি রঘু আমাকে ভয় দেখাবার জন্য এখানে নিয়ে এসছিস? এ বাড়িতে তো দেখছি কেউই থাকে না, সব ঘর বন্ধ। বাজে কথা। কে বললো সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচ ঘর, ওটা থাক। 2 নম্বর ঘরে থাকতেন দাদুর বাবা। 100 বছর বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে 90 বছরই কাটিয়েছিলেন এই ঘরে। পাশেরটা দাদুর ঘর, তিনিই তোর দাদুর বন্ধু ছিলেন। তাকেই তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন। তাঁর টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোচ্চুরি। আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সে ব্যাপারে কোনো দিনও কোনো কথা বলিসনি। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, তোর বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার, সবই ছিল তোর ভড়ং। তলে তলে মামলার একতরফা রায় নেবার ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি? কলকাতার অত বড় বাড়িটা স্রেফ ঠকিয়ে দখল নিলি। এই সবের আজ ফয়সালা করবো বলেই তোকে ডেকে এনেছি রে বীর পুরুষ। এই বাড়িতে কেউ নেই বলছিস কেন? এই বাড়িতেই তো তারা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিস। আয় আয় আয়, উঠে আয় উঠে আয়। 3 নম্বরের ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবে। ফয়সালা হয়ে যাবে মামলাটা পাকাপাকি ভাবে। উঠে আয় তুই। একটু থমকে গেল ননি। এই প্রথম ওর কথা শুনে কিছুটা ভয় ঢুকলো। এ কি বলছে রঘু? ওভাবে বাহাদুরি করে এখানে না আসাই উচিত ছিল ওর। অমন একটা চিঠি পেয়ে ওর অন্তত একবার ভাবা উচিত ছিল। রঘু ওকে নিয়ে এখন কি করতে চায়? ও বলছে এ বাড়িতে এখন আরো অনেকেই আছেন, কিন্তু তারা আছেন কোথায়? সব ঘরগুলি তো বন্ধ সামনে থেকে। উঠে আয়, এলি উঠে। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে তো আসতেই হবে এখন উপরে, নইলে যাবি কোথায়? আচ্ছা, এসব কি পাগলামি করছিস বলতো? তুই ওপরে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতে তো পাচ্ছি সব ঘরগুলো বন্ধ। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে তুই ছাড়া আর কেউই থাকে না। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের দরজাগুলো একসঙ্গে খুলে গেল। আর প্রত্যেকটা দরজা দিয়ে সাদা ছায়া ছায়া পোশাক পরা একজন মানুষ বের হয়ে রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী একটা আওয়াজ তুলে সামনের একটা ঘরের দরজা খুলে গেল। যেন বহুদিনের বন্ধ হয়ে থাকা জংধরা একটা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভেতর থেকে সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশই পুরুষ বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। কোথাকার বলছি, লোডশেডিং চলছে। ওই তো তোর থাকার ঘরে দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা, সামনেই ঠাকুরদা।
তিনিই তোর সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওসব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি কখনো সত্যি বলবো না। সত্যি যা হলো, এই বাড়িতে আরো অনেকে থাকে। অনেকটা স্বস্তি বোধ করলো ননি। বাকি কয়েকটা ধাপ উঠে বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ও ঠাকুরদাকে প্রণাম করতেই যাচ্ছিল। থাক থাক, আর অত ভক্তির দরকার নেই, ওখানেই থাকো। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? না, তা তো ঠিক জানি না। রঘুর চিঠিটাই মাথা মুন্ডু কিচ্ছু নেই। কেন যে আসতে হবে আমাকে তো এখানে কিছুই তা নিয়ে লেখেনি। শুধু আমাকে ভীতু কালপুরুষ বলে মনের ঝাল ঝেড়েছে মাত্র। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। যে অন্যায় তুমি করেছ বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা, আর তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? হ্যাঁ, বেশ উৎকণ্ঠা নিয়েই বলল ননি। মনে মনে একটা ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না। দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে কেমন যেন দেখাচ্ছে ঠাকুরদাকে। মনে হচ্ছে হাওয়ায় ভাসা হালকা তাদের দেহ, স্পষ্ট দেখা যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলো কেমন যেন ফ্যাস ফ্যাসে। ঢোকো ঘরেতে, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না। ঘরে ঢোকা ছাড়া আর তোমার কোনো উপায় নেই। ঘরে তোমাকে ঢুকতেই হবে। আপনাদের এই সব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছে। হ্যাঁ, তা তো গেছেই। নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরই ওকে দানপত্র করে ওই বিনা শর্তে দিতে চেয়েছিলাম। তাও নিল না কেন? এখন আমাকে মিথ্যে দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরু দান করতে চেয়েছিলে, তার রঘু নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো গোপনে মামলা লড়লে কেন? এ কথার যে কি উত্তর দেবে তা ননি তো ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাঁধা আইনজীবী। তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য তো ননিকে দায়ী করা অন্যায়। পরক্ষণে ওর মনে হলো, এই কথা বললে রঘু মানবে কেন? আর ওর দাদুর তো ওদের উপর রাগ সবচেয়ে বেশি। ও যে সব কথা এখন বানিয়ে বলছে না, তারও বা প্রমাণ দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তি নিয়ে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাইও মামলা চালিয়ে গিয়েছিলেন। তাকে থামাতে পারিনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলাম। তাহলে আমি আর কিসে দোষী? ওসব তোমার বানানো কথা। আমাদের খপ্পরে পড়ে এখন বলছো। ও কথা আমরা বিশ্বাস করব না। এসো ঘরে ঢোকো। ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দি হয়ে থাকবে তুমি। এই তোমার শাস্তি। এসো এসো এসো, সোজা ঘরের মধ্যে ঢুকে যাও। আর দেরি করো না, রাত অনেক হলো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। এই দুনিয়ায় এখন আর কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করে। এসো এসো এসো। এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভেবেছেন, এখন আমাকে তেমনি মিছিমিছি বিপদে ফেলতে চান। আচ্ছা, আমি যদি না ঢুকি করে তাহলে আপনি কি করতে পারেন আমাকে? আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। ঠিক আছে, আমি আর ওদিকে এগোবই না। নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটে স্টেশনে যাব। বলেই ও তাড়াতাড়ি পিছন ফিরে সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরের কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোণখানে একটা বিড়াল কোঁকিয়ে উঠল। যেন বিড়ালটা বাড়ির কোনো ঘরে আটকে পড়ে আছে। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আর এক মুহূর্তও সে থাকবে না। বাঁক ফিরতে গিয়ে যেন এসে সজোরে ওর মুখে থাপ্পড় মেরে গেল।
ননি। থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল। কি হে বীর পুরুষ, পালাচ্ছিস? পালাবি কোথায়? এ বাড়িতে ঢোকা যায়, বার হওয়া যায় না। উঠে আয়, উঠে আয় বলছি, এলি উঠে। ওর কথার কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে নেমে ননি একতলার বারান্দায় এসে থামল। ডান দিকের একটা দরজা দিয়ে ও এখানেই এসেছিল। সেই দরজাটা দিয়ে বাইরে চলে যাবে। অন্ধকারে ওর চোখ একদম সয়ে গেছে। দরজাগুলো স্পষ্টই দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভিতরে এসেছিল? কানে এলো পিছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা ঠুকে ঠুকে নামছে নিচে। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দড়াম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে রয়ে গেল ননি। যাক বাবা, বাইরে যাবার পথটা তাহলে খুঁজে পেয়েছে এতক্ষণে। অন্যদিকে দরজাটার দিকে এগোতে ওকে হলো না। পিছনের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার ঘনালো। কোন দিকে যে কি তা বুঝতে পারল না ননি। আন্দাজেও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটাও বন্ধ। ওটাও কিছুতেই খুলতে পারল না। এই দরজাটা নয়, নিশ্চয়ই অন্য আর একটা দরজা আছে ঘরে। সেটা দিয়ে সে ভিতরে ঢুকেছিল। দেওয়াল ধরে ঘরের একদিক থেকে অন্যদিকে হাতে বেড়াতে লাগলো ননি। আছে, আরো দুটো দরজা আছে ঘরটাতে, কিন্তু সে দুটো খুলে এমন শক্তি নেই ওর দেহে। ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে রঘু। কিন্তু কেন? কি করেছে ও রঘুর? মামলা জিতেও তো ও বাড়িটা দিয়েই দিতে চেয়েছিল। তাহলে ও কেন এমন করছে ওর সঙ্গে? সত্যি ভীষণ ভয় পেয়েছে ননি। যা করছে রঘু তা তো আর সহজভাবে নেওয়া যাবে না। ও তাহলে এখন কি করতে চায় ওকে নিয়ে? প্রাণে মেরে ফেলতে চায়? তাও কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন, তার মতো বয়স্ক একজন। আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা, তিনি তো কবেই গত হয়েছেন। তিনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলো তাহলে কাদের? রঘু কি ওকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর কি লাভ হবে? বাইরে বার হয়ে তো অস্বীকার করবে লেখার কথা। তবে কি করতে চায় রঘু ওকে নিয়ে? মজা করতে চাই আমি তোকে নিয়ে। ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল রঘু। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে একজন, যার গলায় বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা খোলার শব্দ তো পায়নি ননি। আমাদের আর কিছুই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে খুব মজা লুটেছিলি তুই। এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্ধ করে তেমনি মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না। রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানা। আমরা যে মুক্তি পাইনি রে, পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিল, তার সে কি হাহাকার! তার সেই হাহাকারই আজও তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগে পর্যন্ত সেসব কথা ভুলতে পারি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে তৃপ্তি পাবো কি জানি। তখনই হয়তো আমার ঠাকুরদার কি যন্ত্রণা নিয়েই না আমরা এই দুজনে এই বাড়িটার চার দেওয়ালের মধ্যে ঘুরে মরছি। হয় না? কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকের দরজাটার উপর আছড়ে পড়ল। সেকালের মজবুত মেহগানি কাঠের দরজা একটুও নড়ল না। হি হি করে হেসে উঠল রঘু।
অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকলো, ও ঠাকুরদা, ঠাকুরদা এসো, এসো দেখে যাও কি মজা। খাঁচায় আটকা পড়া ইঁদুরের মতো করছে ও। আরে এসো না, দেখে যাও। আরে আরে আপনারাও আসুন সকলে, যে যে যেখানে আছে আসুন 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 আসুন। না, ঘরের কোনো দরজা খুলে যাবে না, সবকটাই শক্ত করে বন্ধ করা। খাঁচা কলে আটকে পড়া ইঁদুরের মতন অবস্থা তার। এখন যদিও বুদ্ধি হারায় তাহলে তো সর্বনাশ হবে। যাই হোক না কেন, ওকে সাহস দেখাতেই হবে, তা না হলে ওরা পেয়ে বসবে। এদিক ওদিক তাকাতে থাকলো ননি। তোর মনে আছে ননি, সেদিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমার গান বাজনা খুব ভালো লাগতো। ওস্তাদ বিলি মরিয়া এসেছিলেন সেদিন, গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখন বাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস, তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলি। সেদিনের কথাটা আজও আমি ভুলিনি রে। আজও এখানে গানের জলসা হবে, তুই শুনবি আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা দোলাবো। কথা শেষেও দুবার হাততালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস দেখা গেল। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল, ঘরের মাঝখানে একটা ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। হায় জেগে আয় অন্ধকারের শব্দরা, নরক জাগা গান শোনাবো আজ তোদের। আসর ঘিরে বস না তোরা, সদ্য মরা আনকোরা, বাজবে হাড়ের খটখটানি বাদ্য মধুর। কলজে ছেঁড়া সুরের সাথে ধর না তোরা, শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর, শ্মশানে জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। গানের মাঝেই রঘু এগিয়ে গেল ননির দিকে। হি হি করে হেসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানে গান গাইছেন ওস্তাদ, বস, বাহবা দে, মাথা দোলা, তা না হলে গানে তিনি উৎসাহ পাবেন কি করে? শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা যারা ওর দিকে তাকিয়ে আছে সবকটাই কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে সে ওস্তাদও কঙ্কাল। আতঙ্কে চেঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্টহাসি উঠল। পড়িমড়ি করে ছুটে ননি গেটের বাইরে এসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল, হঠাৎ যেন সামনে এসে থামল একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি ওখানেই ঢলে পড়ল। তারপর যখন চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। ননিকে তাকাতে দেখে সে বলল, বাঁচালি, যা চিন্তায় ফেলেছিলি। তুই চলে যেতে আমার মনে হলো কাজটা ভালো করলাম না। তোর পেছন পেছন রিক্সা নিয়ে আমি ছুটেছিলাম। আগে গেছিলাম রঘুদের এখনকার বাড়িতে। ওখানে সবাই বললেন মাস তুই আগে রঘু মারা গেছে। শুনে তো আমি অবাক হলাম। মানে রঘুর নামে তাহলে তোকে কে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই আমি চলে এসেছি এখানে। তা তুই এমন পাগলের মতো ছুটছিলি কেন? তখন ননির মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে অ্যাঙ্কার চিঠিটা রঘু বেঁচে থাকার সময় লিখেছিল। প্রতিশোধ নেবার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গেছিল, না হলে কি হতো কে জানে।